যে খবরের উপরে নজর রাখছি, নিখিলের সঙ্গে বিয়ে হয়নি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন নুসরাত জাহান। লিভ ইন সম্পর্কে ছিলাম বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি। আর এখানেই তৈরি হয়েছে নানা জল্পনা। আমাদের সিনিয়র নিউজ এডিটর স্বর্ণালী সরকার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমি সরাসরি চলে যাব স্বর্ণালীর কাছে। স্বর্ণালী, যে বিষয়টি তুমি বলছিলে যে এখানে নুসরাত বলছেন যে তিনি লিভ ইন সম্পর্কে ছিলেন, যে বিয়েটা সামাজিকভাবে হয়েছে, সামাজিকভাবে যে বিয়েকে মর্যাদা দেওয়া হয়েছে, তাকেও কি আদৌ লিভ ইন বলা যায়? এখানেও কিন্তু একটা প্রশ্ন উঠছে স্বর্ণালী। একদমই প্রশ্ন উঠছে এবং এক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং জায়গাও জিনিসও উদাহরণে টানতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা এক্ষেত্রে এই গোটা জায়গার ডিক্লারেশন নিয়ে, যদি আমি বারবার বলছি, ডিক্লারেশনের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সংশয় রয়েছে। কারণ তারিখ নিয়ে যদি নির্বাচন আগে হয়ে থাকে, সৃজিত আমি আবারও রিপিট করছি, যদি নির্বাচন আগে হয়ে থাকে এবং যদি বিয়ে পরে হয়ে থাকে, সেক্ষেত্রে সব থেকে বড় কনফিউশন, নির্বাচনের হলফনামায় তিনি কি করে দিতে পারেন তিনি ম্যারিড। এটা একটা বড় জিনিস। তাহলে এক্ষেত্রে আমরা ব্যাক ক্যালকুলেশনে কি আসতে পারি, তাহলে কি আগেই কোথাও তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছিল? এক। এবং দুই, যেটা আরো বড় কনফিউশন, তিনি বলছেন ফরেন ল্যান্ডের আইন অনুযায়ী, অর্থাৎ ফরেন ল্যান্ড মানে যেটা লেখা ছিল এখানে ফরেন ল্যান্ড, অর্থাৎ বিদেশে বিয়ে হলে সেক্ষেত্রে সেখানকার নিয়ম অনুযায়ী এই বিয়ে বৈধ নয়। আমার প্রশ্ন হচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য কেউ বিদেশ যেতেই পারেন, এটা প্রত্যেকে জানে। এখন অনেক জায়গাতে অনেকেই যাচ্ছেন, নতুন ট্র্যাডিশন হয়েছে। কিন্তু সেক্ষেত্রে ওই ফরেন ল্যান্ডে তো বিয়ে হওয়ার কথা নয়। অবৈধ তিনি বলছেন কোন জায়গা থেকে? কারণ ডেস্টিনেশন ওয়েডিং মানে সেই দেশে তুমি নাগরিকত্ব পাচ্ছ না। তুমি সেই দেশে গিয়ে সেই দেশের নাগরিকত্ব না নিয়ে তুমি সেই দেশের আইনে বিয়ে করবে কি করে? আপনাকে তো ফিরে এসে ঠিক এদেশেই বিয়ে করতে হবে। অর্থাৎ হয় আপনাকে হিন্দু ম্যারেজ একটা বিয়ে করতে হবে, নয় মুসলিম ম্যারেজ একটা বিয়ে করতে হবে। না হলে এক্ষেত্রে যে কন্ডিশন রয়েছে, সেই ক্ষেত্রে আইডিয়াল কন্ডিশন হচ্ছে স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করতে হবে। এবং আমি এই জায়গা থেকে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়ন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সায়ন, যে প্রশ্ন আমার রয়েছে এখানে, প্রথম প্রশ্ন হচ্ছে যে সামাজিক বিয়ে, যেটা সোশ্যাল ম্যারেজ, এবং যে বিয়ের ভিজুয়াল এভিডেন্স রয়েছে, অর্থাৎ মালাবদল হচ্ছে, সিঁদুরদান হচ্ছে, সপ্তপদী হচ্ছে, সাত পাকে ঘোরা হচ্ছে, সেই বিয়েটাকে কি আমরা লিভ ইন বলে চালাতে পারি বা লিভ ইন রিলেশন বলতে পারি, মানে ওই ব্র্যাকেটে রাখতে পারি? এক। এবং দুই হচ্ছে যে একজন নির্বাচিত সাংসদ, তিনি যেখানে তার হলফনামায় বলছেন তিনি ম্যারেড, সেক্ষেত্রে তিনি তার পরে কি বলতে পারেন যে তিনি লিভ ইন রিলেশনে রয়েছেন? এই দুটো প্রশ্ন। এবং তার সঙ্গে 3 নম্বর প্রশ্ন রয়েছে একটা কনফিউশনের জায়গা, যে একজন নির্বাচিত সাংসদ তিনি যখন বলছেন তিনি ম্যারিড, তার দেখা যাচ্ছে তারিখ অনুযায়ী তারও 2 মাস পরে গিয়ে তিনি বিয়ে করছেন। সেক্ষেত্রে কি করে তিনি হলফনামায় তিনি আগেই বলতে পারেন তিনি ম্যারিড? এই 3টে কনফিউশন কিন্তু রয়েছে সায়ন। দেখুন, প্রথমত একটা বিষয় হচ্ছে, ভারতবর্ষে আমরা যে আইন নিয়ে এই মুহূর্তে চলছি সেখানে লিভিংটা অবৈধ নয়, এটা এক। কিন্তু দুই হচ্ছে, যেখানে আমাদের বিয়ে হয়ে যাচ্ছে সেই সম্পর্কটাকে লিভিং রিলেশনশিপ বলা যাচ্ছে না। লিভিং রিলেশনশিপ মানে হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে থাকছে, কিন্তু সামাজিকভাবে তাদের বিয়ে হচ্ছে না, কিন্তু তারা হাজবেন্ড এবং ওয়াইফের মতো থাকছে, কিন্তু তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। কিন্তু আমরা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছি যে নিখিল জৈন এবং নুসরাত জাহান, এনাদের ফরেন ল্যান্ডে সম্ভবত তুর্কিতে, আমি খুব ভুল না করলে, তাদের বিয়ে হয়েছিল। এবং দুজন সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। নুসরাত জাহান নিজে সাংসদ এবং মিমি চক্রবর্তী তিনিও উপস্থিত ছিলেন, তিনিও সাংসদ হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে, হলফনামায় যদি উনি বলে থাকেন যে উনি বিবাহিত, কিন্তু এখন যদি উনি ক্লেম করেন যে ওনাদের মধ্যে কোনো সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক ছিল না, সুতরাং হলফনামায় ইলেকশন কমিশনকে উনি মিথ্যা কথা বলেছেন। এবং সেই নিয়ে কিন্তু ভারতীয় যে আইন, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং একটা নিউ ট্রেন্ড। আপনি ফরেন ল্যান্ডে গিয়ে বিয়ে করে ভারতবর্ষে ফিরলেন, ভারতবর্ষে ফেরবার পর আপনি কখনো সেই ম্যারেজকে ডিনাই করতে পারেন না। দীপিকা পাডুকোনের ক্ষেত্রেও আমরা দেখেছি ফরেন ল্যান্ডে বিয়ে হয়েছে, বিরাট কোহলির ক্ষেত্রেও দেখেছি ফরেন ল্যান্ডে আমাদের বিয়ে হয়েছে। এবং কলকাতায় ফিরে আসবার পরে যতদূর মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা সবাই সেই রিসেপশনে উপস্থিত ছিলেন। দেখুন, বিষয়টা খুব পরিষ্কার, কে কার সাথে থাকবে না থাকবে এটা তার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার থেকে কনস্টিটিউশন দিয়েছে। কিন্তু তিনি একজন সাংসদ, সেই ক্ষেত্রে একটি বিষয় দেখতে গেলে তার একটি সামাজিক বিষয়ও রয়ে যায়। সুতরাং একজন যখন বিয়ে করছেন, তারপরে তিনি কখনো বলতে পারেন না এই বিষয়টা যে তিনি বিয়ে করেননি, তিনি লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। হয় তিনি লিভ ইন রিলেশনশিপেই ছিলেন, আর নয় তিনি বিয়ে করেছিলেন। যদি তিনি লিভ ইন রিলেশনশিপেই থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে হলফনামায় কখনো বিয়ে হয়ে গেছে এটাকে কখনো বলা যায় না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, কিছুদিন আগেই আমরা দেখেছি নিখিল জৈন একটা সিভিল সুট ফাইল করেছেন। আবার আজকে নুসরাত জাহান তিনি বলছেন যে তাদের দুজনের মধ্যে কোনো রকমের কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না। সুতরাং এই দুটোই হচ্ছে একটা কন্ট্রাডিকশনের জায়গা। একজন বলছেন বিবাহ হয়েছে, একজন বলছেন কোনো বিবাহ হয়নি।
সুতরাং এই বিষয়টা তারাই সবচাইতে ভালো বলতে পারবেন। কিন্তু আবারও আমি যে কথা বলছি, ভারতবর্ষের পার্লামেন্টের একজন প্রতিনিধি, ইনি কোনো আম আদমি একজন নন, ইনি কোনো কমন মানুষ নন, ইনি হচ্ছেন ভারতবর্ষে যেখানে আইন তৈরি হয় সেখানকার প্রতিনিধি হয় ভারতবর্ষের আইন, সেই আইন অনুযায়ী যে কথা বলা আছে যে তাদের বিয়ে হয়ে গেছে তারপর তারা লিভ ইন রিলেশনশিপের কথা বলছেন, এবং তিনি বলছেন এই কথা যে ইলেকশন কমিশনের কাছে তিনি বিবাহিত। সুতরাং এটা যদি উনি বলে থাকেন সেক্ষেত্রে বিষয়টি মিথ্যা, এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। একদমই তাই। অনেক ধন্যবাদ সায়ন। অনেক ধন্যবাদ সায়ন ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। এবং যে বিষয়টা আমি বলছিলাম সৃজিতা তোমাকেও, যে সেক্ষেত্রে নাগরিক ওই ডেস্টিনেশন ওয়েডিং একটা ট্রেন্ড, একদম একই কথাটাই তিনি বললেন আইনজীবী। সেক্ষেত্রে ওই দেশের নাগরিকত্ব না নিলে তুমি ওই দেশের আইনে বিয়ে করবে কি করে? এটা তো সম্ভব না, তোমাকে ফিরে আসতেই হবে। এবং এই জায়গা থেকে কিন্তু নিঃসন্দেহে নিখিল জৈন, যিনি ইতিমধ্যে একটি ফাইল, তিনি ডিভোর্স কেসের ফাইল তিনি শুট করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার হাতে কিন্তু অনেক অপশন রয়েছে এই বিষয়টাকে কমব্যাট করে, এবং তিনি চাইলে কিন্তু আইনি পদক্ষেপ নিতেই পারেন। এবং আমি বারবার করে বলছি, এই ঘটনার শুরুতে আমাদের সঙ্গে আরো একজন আইনজীবী রয়েছেন, আমি যার কাছে যাবো। তবে আরো একবার আমি বলে দিই, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, যে এক্ষেত্রে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। তার ব্যক্তিগত জীবনে তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সেটা আমাদের দেখার কথা নয়, সংবাদ মাধ্যমে দেখার কথা নয়। কিন্তু বিষয়টা যেখানে আইনের দিক চলে আসছে এবং একজন নির্বাচিত প্রতিনিধির হলফনামার বিষয় চলে আসছে, সেক্ষেত্রে সেই জায়গা থেকে নিঃসন্দেহে একাধিক ইস্যু তৈরি হতে পারে। আমি আবারও যাবো, সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী। সব্যসাচী, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে প্রশ্নগুলো উঠে আসছে এই সময় দাঁড়িয়ে, এক হচ্ছে যে হলফনামায় ম্যারিড লেখার পর তিনি কি করে বলতে পারেন একজন নির্বাচিত সাংসদ যে তিনি লিভ ইন রিলেশনে ছিলেন, এবং যদিও সেক্ষেত্রে তারিখ নিয়ে একটা কনফিউশন রয়েছে সব্যসাচী। এবং আমার দ্বিতীয় প্রশ্ন, যে সামাজিক বিয়ে, আমরা জানি যে 9 দশকের আগে পর্যন্ত কোনো বিবাহিত পুরুষ তিনি মারা গেলে তার স্ত্রীর চাকরির ক্ষেত্রে বা যে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে ওই ধরনের সোশ্যাল ম্যারেজের প্রমাণই সেক্ষেত্রে প্রমাণ হিসেবে জমা করতে হতো। অর্থাৎ তাদের বিয়ের ছবি, তাদের সোশ্যাল ম্যারেজের প্রুফ, সেটা একটা বড় প্রুফ হিসেবে থাকতো, বা সেক্ষেত্রে সেপারেশনের কেস হলেও। কিন্তু 9 দশক থেকে আমরা দেখেছি রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। এই জায়গা থেকে দাঁড়িয়ে সোশ্যাল ম্যারেজ হওয়ার পরও কি করে সেটাকে লিভ ইন ব্র্যাকেটে ফেলা যায়? যদিও লিভ ইন অবৈধ নয়, কিন্তু সোশ্যাল ম্যারেজ হওয়ার পর সেটাকে কি আমরা লিভ ইন ব্র্যাকেটের মধ্যে আর রাখতে পারি সব্যসাচী? দেখুন, আমার এখানে দুটো বক্তব্য। প্রথমত, নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, উনি লিখেছেন যে ম্যারিড হলফনামাতে, সেক্ষেত্রে এটা একটা পরবর্তী সময়ে প্রশ্ন আসতেই পারে। একজন মানুষ তিনি হলফনামাতে ম্যারিড লিখছেন নির্বাচনে অংশগ্রহণ করার সময়, এবং তারপর তিনি বলছেন যে আমি ম্যারিড নই, সেই জায়গাটা একটা কনফিউশনের জায়গা, এবং এর জন্য কিন্তু তার বিরুদ্ধে মামলাও হতে পারে মিথ্যা হলফনামা দেওয়ার জন্য। এবং ইলেকশন কমিশনের কাছে মিথ্যা হলফনামা দেওয়া এটা অন্যায়, এবং তিনি সেখানে সেটা লিখেছেন। এবার যে প্রশ্নটা আসছে যে ম্যারেজ হয়ে যাওয়ার পর তার যে স্টেটাস, সেই স্টেটাস অনুযায়ী তিনি লিখেছেন। এবার দ্বিতীয় যে জায়গাটা আছে, যে লিভিং রিলেশনশিপের প্রশ্ন যেখানে আছে, তিনি বলছেন এখন কিন্তু লিভিং রিলেশনশিপের জায়গাটাও কিন্তু আপনারা জানেন রেকগনাইজড হয়ে গেছে, এবং লিভিং রিলেশনশিপ থেকেও কিন্তু সন্তান জন্মের প্রশ্নগুলো কিন্তু আজকে এগুলো কোনো সমস্যা নেই, কারণ সন্তানের লেজিটিমেসির প্রশ্নেও কিন্তু কোনো কেউ প্রশ্ন তুলতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট বারবার করে বলছেন যে যেখানে সন্তানের গার্জেনশিপের কোনো প্রশ্ন উঠবে, সেখানে বাচ্চাটির যে প্যারামাউন্ট ইন্টারেস্ট, তার যে ইন্টারেস্ট, সেইটাকে কনসিডার করেই কিন্তু রায় দিতে হবে। তাহলে এই দুটো জায়গা হচ্ছে আইনি বিষয়। এবার যে জায়গাটা আপনি তুলছেন, রেজিস্ট্রেশন অফ ম্যারেজ 90 দশকের পর থেকে যেটা কম্পালসারি হলো, রেজিস্ট্রেশন কিন্তু কোনো ম্যারেজের মানে অ্যাবসলিউট প্রুফ কিন্তু সবসময় কখনোই হতে পারে না, কারণ রেজিস্ট্রেশনের পারপাসটা হচ্ছে কোনো একটা সম্পর্ক নথিবদ্ধকরণ করানো, অর্থাৎ তিনি ম্যারিড কি ম্যারিড নয় সেটাকে তালিকাভুক্তি করানো। এবং এই তালিকাভুক্তি করানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সাথে কিন্তু বিয়ে হয়েছে কি হয়নি তার প্রমাণের ক্ষেত্রে ওই সার্টিফিকেটটা কিন্তু খুব একটা জরুরি হবে না। সেক্ষেত্রে সোশ্যাল ম্যারেজের যা ছবি আমরা দেখছি, ডেস্টিনেশন ওয়েডিং যে কথাটা আসছে, সেগুলোই কিন্তু আদালতের সামনে সাক্ষী আমাদের নথি হিসেবে এবং নজির হিসেবে কিন্তু বিবেচিত হবে।
অনেক ধন্যবাদ সব্যসাচী, অনেক ধন্যবাদ সব্যসাচী আমাদের সঙ্গে ছিলেন এবং এই বিষয়গুলো নিয়ে আমি যেরকম বললাম শ্রীতে আমরা আশা করি অনেকটাই স্পষ্ট করতে পেরেছি। এবং এই সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে দুটো বিষয় বলে রাখা দরকার রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে আমি বলতে পারি। এক হচ্ছে লিভ ইন রিলেশন বৈধ এই মুহূর্তে, সেই নিয়ে কারোর কোনো বক্তব্য থাকতে পারে না, কিন্তু যেহেতু এর আগে সোশ্যাল ম্যারেজ হয়ে গিয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এবং তিনি জনপ্রতিনিধি বলে। এবং দ্বিতীয়ত আরো একটা বিষয় বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় সংবিধান সিঙ্গল মাদারহুড অর্থাৎ তিনি একাই মাতৃত্ব এনজয় করতে পারেন, এইটাও কিন্তু বৈধ। অর্থাৎ এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই এবং এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো অপশন নেই। কিন্তু কিছু বিষয় নিয়ে আইনি জটিলতা রয়েছে এবং যেহেতু তিনি নির্বাচিত জনপ্রতিনিধি সেক্ষেত্রে এই বিষয়টা আসছে। তবু আমি আরো একবার বলে রাখবো, এই মুহূর্তে যে স্ক্রিনে আমাদের যে বিষয়টা যাচ্ছে, যে আমরা যেটা দেখাচ্ছি তার যে আমি আবার একবার দেখাবার চেষ্টা করবো, যে যেটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে সেই জায়গাটাই আমি এবার আমাদের যে কাগজ রয়েছে এই মুহূর্তে অর্থাৎ যেটা আমরা প্রিন্ট আউট নিয়ে দাঁড়িয়েছি তার যে হলফনামার কপি, সেই হলফনামার কপিতে আমি দেখিয়ে দেবো আরো একবার বলে দিই মেনশন করে, যে তার নাম রুহি শ্রীমতী নুসরাত জাহান, তার কনস্টিটিউয়েন্সির নাম রয়েছে বসিরহাট। এবং এই জায়গাতে কিন্তু আমি শেষ করব এই বিষয়টা, তবে তার আগে আমি বারবার মেনশন করতে চাইবো যে এখানে যে ডেট দেওয়া আছে প্লেস অফ বার্থের নিচে যে ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া রয়েছে সেখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এবং তার ডেট অফ ম্যারেজ দেওয়া রয়েছে 19শে জুন 2019। এই দুটো বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত হলফনামার যে কপি রয়েছে সেখানে কিন্তু কনফিউশনের জায়গা থাকছে। আমি আবারও রিপিট করছি, কনফিউশনের জায়গা থাকছে, কারণ 2019-এর 19শে জুন তিনি এই হলফনামার যেটা তিনি এখানে মেনশন করেছেন, আমরা জানি যে 2019-এ তার আগেই এপ্রিল মে 19শে মে শেষ হয়েছিল লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে কি করে সেই সময় ম্যারেড লিখে এই হলফনামা তিনি আগে জমা করতে পারলেন? তাহলে কি কোথাও তাদের আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল, যেটা কি এখন অস্বীকার করছেন নুসরাত জাহান? নাকি এই যে হলফনামা বেরিয়ে এসছে এই হলফনামার সত্যতা বা গ্রহণযোগ্যতা বা বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে? অর্থাৎ আদৌ যে হলফনামা আমাদের হাতে এসছে সেই হলফনামারও কোথাও একটা বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে। সৃজিতা, আমি এইটা বলতে চাইবো যে এটাও কিন্তু আমরা এখান থেকেও কিন্তু নজর ঘোরাতে পারি না। সৃজিতা।